আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। ইস্তফা দিয়ে অধীরকে জেতানোর ইঙ্গিত হুমায়ুনের, ২৬-এর ভোটের আগে নয়া রাজনৈতিক নাটক। ইরানের মরণ ফাঁদে পা দিচ্ছে আমেরিকা, ট্রাম্পের জেরে কি ধ্বংস হবে মার্কিন ফৌজ। অভিষেকের আসার খবর পেয়ে সিইও অফিসের সামনে ভিড় তৃণমূল কর্মীদের, ঢাল হয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। বেলেঘাটায় অভিনব চুরি, গয়না ফেলে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট চোর। একক কিস্তিতেই মিটবে ৪ দফার বকেয়া ডিএ, আজই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের পরেই পাল্টে গেল ভোটের অঙ্ক, উত্তরবঙ্গে একাধিক আসনে নতুন সমীকরণ। ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকিং নিয়ম, সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে সাবধান হন এখনই। কলকাতায় ফিরে দেখা হবে, এটাই শেষ কথা, রাহুলের শেষকৃত্যে কেন যাননি ভাস্কর। সোনার দামে ফের আগুন, মঙ্গলবার এক লাফে কত বাড়ল ২২ ও ২৪ ক্যারেট, মাথায় হাত মধ্যবিত্তের। রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা ও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। বর্তমান নিউজ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ইস্তফা দিয়ে অধীরকে জেতানোর ইঙ্গিত হুমায়ুনের, ২৬-এর ভোটের আগে নয়া রাজনৈতিক নাটক। বড়সড় পদক্ষেপ নিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শনিবার সরাসরি বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তিনি। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের দল আমজনতা উন্নয়ন পার্টি গড়েছেন তিনি। এদিন ইস্তফা দেওয়ার পাশাপাশি বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীকে জেতানোর পক্ষে সওয়াল করেন তিনি। রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিলেন হুমায়ুন। তিনি স্পষ্ট জানান, অধীর চৌধুরী জিতুন, এটাই তিনি চান এবং তাকে জেতাতে সাহায্যও করা হবে। আগামী মঙ্গলবার হুমায়ুনের দল তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবে। আসাদুদ্দিন ওয়েসির দল মিমের সঙ্গে জোট বেঁধে এবারের লড়াইয়ে নামছেন তিনি। হুমায়ুন জানান, শুরুতে ১৮২টি আসনে লড়ার কথা থাকলেও চাহিদার কারণে বর্তমানে ১৯৩টি আসনে প্রার্থী দেওয়া হয়েছে, যা আরও বাড়তে পারে। দলের প্রতীক বাঁশির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফুটবল মাঠে বাঁশি দিয়েই ম্যাচ নিয়ন্ত্রণ করা হয়। ৪ তারিখ আমরাও বাঁশি বাজিয়েই ঠিক করব কারা সরকার গড়বে। নন্দীগ্রাম ও ভবানীপুরের মতো হাই ভোল্টেজ কেন্দ্রেও প্রার্থী দিচ্ছে তার দল। হুমায়ুনের দাবি, তৃণমূল বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, বরং তার দল ডাবল ডিজিট আসন পেয়ে কিং মেকারের ভূমিকা পালন করবে। ইরানে মরণ ফাঁদে পা দিচ্ছে আমেরিকা, ট্রাম্পের জেরে কি ধ্বংস হবে মার্কিন ফৌজ। নিজস্ব ডেস্ক। তেহরানকে কবজা করতে গিয়ে কি মহাভারতের অভিমন্যু হবে ডোনাল্ড ট্রাম্পের সেনা? পেন্টাগনের অন্দরে এখন এই প্রশ্নই সবথেকে বড় হয়ে দেখা দিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা আকাশপথে হামলা চালিয়ে ইরানকে দমানো অসম্ভব বুঝে এবার সরাসরি স্থল অভিযানের ছক কষছে ওয়াশিংটন। আর এই হঠকারী সিদ্ধান্তই আমেরিকার জন্য কাল হতে পারে বলে আশঙ্কা করছেন সমর বিশেষজ্ঞরা। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক থেকে শুরু করে পেন্টাগনের পদস্থ আধিকারিক সবার চোখেই এখন ভিয়েতনাম যুদ্ধের সেই ভয়াবহ স্মৃতি। ডোনাল্ড ট্রাম্প চাইছেন ইরানের খার্গো দ্বীপ দখল করে দেশটিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে। এই লক্ষ্য মধ্যপ্রাচ্যে আরও ১০,০০০ অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতিও সারা। কিন্তু প্রশ্ন উঠছে, ইরানের ভৌগোলিক পরিবেশ নিয়ে দুর্গম পাহাড় আর অচেনা অলিগলিতে মার্কিন স্যাটেলাইট কতটা কাজ করবে তা নিয়ে সন্দিহান খোদ সেনেটররা। বিশেষজ্ঞদের দাবি, ইরানের স্থল অভিযান মানেই সরাসরি নগর যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে ভারী ট্যাঙ্ক বা মিসাইল ব্যবহার করা কার্যত অসম্ভব। উল্টে নিজেদের চেনা জমিতে ড্রোন আর চোরাগুপ্তা হামলায় মার্কিন বাহিনীকে নাস্তানাবুদ করতে পারে ইরান। ইরাক কিংবা ভিয়েতনামেও একই ভুল করে চরম খেসারত দিতে হয়েছিল হোয়াইট হাউসকে। এমনকি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার বর্তমান শোচনীয় অবস্থাও ট্রাম্পের এই হুজুগের সিদ্ধান্তে বড় সতর্কতা হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে ইরানের সাজানো চক্রব্যূহে মার্কিন সেনার দশা শেষ পর্যন্ত অভিমন্যুর মতো হয় কিনা সেটাই এখন দেখার। অভিষেকের আসার খবর পেয়ে সিইও অফিসের সামনে ভিড় তৃণমূল কর্মীদের, ঢাল হয়ে দাঁড়িয়ে কেন্দ্রীয় বাহিনী। সপ্তাহের শুরুতেই তপ্ত ধর্মতলার শিপিং কর্পোরেশন চত্বর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে আসছেন। এই খবর চাউর হতেই সোমবার দুপুর থেকে ভিড় জমাতে শুরু করেছেন ঘাসফুল শিবিরের
কর্মী সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে সিইও অফিসের সামনে কার্যত দুর্গের মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী। একদিকে তৃণমূলের স্লোগান শাউটিং, অন্যদিকে বাহিনীর কড়া পাহারা। সব মিলিয়ে ভোটের মুখে নতুন হাই ভোল্টেজ রাজনৈতিক নাটকের আবহ শুরু হয়েছে। ইতিমধ্যেই শিপিং কর্পোরেশনের সামনে পৌঁছে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, নয়না বন্দ্যোপাধ্যায় এবং শান্তনু সেনের মতো প্রথম সারির তৃণমূল নেতারা। দলীয় সূত্রে খবর, শুরুতে 3 জনের একটি প্রতিনিধি দল সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করতে ভিতরে ঢুকবেন। এই দলে থাকার কথা চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা এবং বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। তাদের আলোচনার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে দেখা করতে পারেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে। তবে শুধু বৈঠক নয়, তৃণমূল শিবিরের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে অন্য সুর। সিওর সঙ্গে আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তবে শিপিং কর্পোরেশনের সামনেই ধর্নায় বসতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি সেখানেই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বড় কোনো বার্তা দিতে পারেন বলেও গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল কর্মীদের ভিড় ও স্লোগানে এলাকা ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল 7,66,00,000। এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়ে 58 লক্ষ নাম। 28 ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় 7,08,00,000 ভোটারের নাম অন্তর্ভুক্ত হলেও এখনও প্রায় 60 লক্ষ ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রয়েছে। অর্থাৎ তাদের তথ্য এখনও খতিয়ে দেখছেন বিচারক আধিকারিকরা। এখনও পর্যন্ত কমিশন 4টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে, তবে কতজনের আবেদনের নিষ্পত্তি হয়েছে তা স্পষ্ট নয়। এদিকে সাপ্লিমেন্টারি তালিকায় অনেকেই নিজেদের নাম খুঁজে পাচ্ছেন না, ফলে উদ্বেগ বাড়ছে। তৃণমূলের অভিযোগ, ঠিক কতজনের নাম বাদ পড়েছে এবং কেন বাদ পড়েছে তা পরিষ্কার নয়। সাপ্লিমেন্টারি তালিকা দেখেও বিষয়টি বোঝা যাচ্ছে না, ফলে গোটা প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বেলেঘাটায় অভিনব চুরি, গয়না ফেলে গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট চোর। পূর্ব কলকাতার বেলেঘাটার চাউলপট্টি রোডে এক গৃহস্থের বাড়িতে ঢুকে গ্যাস সিলিন্ডার নিয়ে পালানোর চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়ার পর দুষ্কৃতীরা রান্নাঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। সকালে গৃহকর্ত্রী রান্নাঘরে গিয়ে দেখেন বাসনপত্র লণ্ডভণ্ড এবং রান্নার গ্যাস সিলিন্ডারটি উধাও। সিলিন্ডারের পাশাপাশি আলমারি থেকে কিছু রূপোর গয়না ও সামগ্রীও চুরি হয়েছে বলে জানা গেছে। গ্যাস সিলিন্ডার চুরির ঘটনায় দিশেহারা পরিবারটি দ্রুত বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগীদের দাবি, বর্তমানে রান্নার গ্যাসের আকাশ ছোঁয়া দাম ও সংকটের বাজারে সিলিন্ডারটি অনেক কষ্টে জোগাড় করা হয়েছিল। চুরির ফলে আগামী দিনগুলোতে রান্না নিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। এমনকি নতুন সিলিন্ডার পেতে আইনি জটিলতার আশঙ্কায় গয়নার চেয়ে গ্যাস উদ্ধারকেই বেশি গুরুত্ব দিচ্ছে পরিবারটি। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তদন্তকারীদের অনুমান, সিলিন্ডারটি ঘাড়ে করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা এবং এর পেছনে বড় কোনো চক্র থাকতে পারে। বর্তমানে খোলা বাজারে ও ছোট খাবারের দোকানগুলিতে রান্নার গ্যাসের ব্যাপক চাহিদা থাকায় চোরেরা এই পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও চুরি যাওয়া সিলিন্ডার উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। একক কিস্তিতেই মিটবে 4 দফার বকেয়া ডিএ। আজই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে টাকা। সুপ্রিম কোর্টের নির্দেশে খুশির হাওয়া সরকারি মহলে। 31 মার্চের ডেডলাইন মাথায় রেখে শুক্রবার থেকে বকেয়া মহার্ঘ ভাতার প্রথম কিস্তি মেটানোর প্রক্রিয়া শুরু করল নবান্ন। নতুন সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী 2 দফার বদলে 1 দফাতেই 2016 থেকে 2019 সালের বকেয়া টাকা পাবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীরা। গ্রুপ ডি এবং পেনশনভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা জমা পড়লেও গ্রুপ এ থেকে সি পর্যায়ের কর্মীদের টাকা ঢুকবে জিপিএফ অ্যাকাউন্টে। তবে এই টাকা আগামী 2 বছর তোলা যাবে না বলে কিছুটা অসন্তোষ তৈরি করেছে কর্মী মহলে। অন্যদিকে শিক্ষক ও পুরসভার কর্মীদের বকেয়া মেটানোর ফাইলও ইতিমধ্যেই অর্থ দপ্তরে পাঠিয়েছে বিকাশ ভবন। দীর্ঘ 10 বছরের আইনি লড়াই ও আন্দোলনের পর এই প্রাপ্তি কর্মীদের জন্য বড় জয় হিসেবেই দেখা হচ্ছে। আগামী মাসেই সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। তার আগেই বকেয়া মেটানোর এই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশের পরেই পাল্টে গেল ভোটের অঙ্ক। উত্তরবঙ্গের একাধিক আসনে নতুন সমীকরণ। কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর উত্তরবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কয়েকদিন আগেই করা জনমত সমীক্ষা, যা প্রায় 16 থেকে 17 লক্ষ মানুষের কাছে পৌঁছেছিল, সেই সময় কোনো দলের প্রার্থী ঘোষণা হয়নি, ফলে ভোটের অঙ্ক ছিল মূলত দলভিত্তিক। কিন্তু প্রার্থী ঘোষণার পর এখন পরিষ্কার ব্যক্তিগত প্রভাব, স্থানীয় গ্রহণযোগ্যতা এবং ভোট কাটার সমীকরণই নির্ধারণ করছে প্রতিটি আসনের লড়াইয়ের রূপ।
চাকুলিয়া আসনে প্রথম পরীক্ষায় এগিয়েছিল তৃণমূল, কিন্তু কংগ্রেস ভিক্টরকে প্রার্থী করার পর পরিস্থিতি আমূল বদলে গেছে। স্থানীয় স্তরে তার প্রভাব তৃণমূলের ভোট ব্যাংকে সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। ফলে এই আসনে এখন সরাসরি কংগ্রেস বনাম তৃণমূল লড়াই তৈরি হয়েছে। বিজেপি কার্যত পিছনের সারিতে চলে গিয়েছে এবং বর্তমানে পরিস্থিতিতে কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলেই রাজনৈতিক মহলের অভিমত। ইটাহার আসনের সমীকরণ আরও জটিল হয়ে উঠেছে। আগে যেখানে তৃণমূল এগিয়েছিল, সেখানে কংগ্রেস অমল আচার্যকে প্রার্থী করার পর ভোটের হিসাব নতুন করে করতে হচ্ছে। তিনি তৃণমূলের একটি বড় অংশের ভোট কাটতে পারেন, যার পরিমাণ 20 থেকে 25,000 পর্যন্ত হতে পারে। এর ফলে বিজেপির সামনে জয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে ত্রিমুখী লড়াইয়ের এই আসনে শেষ মুহূর্তে কংগ্রেসও চমক দেখাতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হরিরামপুরের আগে এগিয়েছিলেন তৃণমূলের মন্ত্রী বিপ্লব মিত্র, কিন্তু কংগ্রেস প্রার্থী সোনা পালের এন্ট্রিতে সমীকরণ বদলে গেছে। বিরোধী ভোটের বিভাজন এবং স্থানীয় অসন্তোষ এই আসনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। এমনকি বিপ্লব মিত্র তৃতীয় স্থানে চলে যেতে পারেন বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে বিজেপি এখানে সুবিধাজনক অবস্থানে রয়েছে। অন্যদিকে হাসান আসনে সবচেয়ে অনিশ্চিত লড়াই দেখা যাচ্ছে। আগে যেখানে তৃণমূল এগিয়েছিল, সেখানে কংগ্রেস মিল্টন রশিদকে প্রার্থী করায় পরিস্থিতি পুরো বদলে গেছে। এখন এখানে কংগ্রেস তৃণমূল বিজেপির ত্রিমুখী লড়াই তৈরি হয়েছে। শেষ মুহূর্তে ভোট মেরুকরণই এই আসনের ফল নির্ধারণ করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেছে, এবারের নির্বাচন শুধুমাত্র দল ভিত্তিক নয়, বরং প্রার্থী ভিত্তিক লড়াইয়ে পরিণত হয়েছে। আগের সমীক্ষার তুলনায় বাস্তব চিত্রে বড় পরিবর্তন এসেছে, যা ভোটের আগে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। 1 এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাংকিং নিয়ম। সেভিংস অ্যাকাউন্টে টাকা থাকলে সাবধান হন এখনই। নতুন অর্থবর্ষের শুরুতেই সেভিংস অ্যাকাউন্ট এবং এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে একগুচ্ছ কড়া নিয়ম কার্যকর করছে আরবিআই সহ দেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো। এখন থেকে ইউপিআই ব্যবহার করে কার্ডবিহীন টাকা তোলাও মাসিক ফ্রি লিমিটের অন্তর্ভুক্ত হবে, যা অতিক্রম করলে গ্রাহককে প্রতিটি লেনদেনে অতিরিক্ত মাসুল ও জিএসটি গুনতে হবে। এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সহ বেশ কিছু প্রতিষ্ঠান ডেবিট কার্ডের দৈনিক লেনদেনের সীমা সংশোধন করেছে এবং অন্য শহরের শাখা থেকে নগদ লেনদেনের ক্ষেত্রে নতুন ক্যাশ হ্যান্ডেলিং চার্জ আরোপ করেছে। আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে সেভিংস অ্যাকাউন্টে বছরে 10 লক্ষ টাকা বা তার বেশি নগদ লেনদেন করলে সেই তথ্য সরাসরি আয়কর বিভাগকে জানাবে ব্যাংক কর্তৃপক্ষ। ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে বড় লেনদেনের ক্ষেত্রে ওটিপির পাশাপাশি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন বা বায়োমেট্রিক যাচাইকরণ বাধ্যতামূলক করা হচ্ছে। তবে সাইবার জালিয়াতির শিকার হলে 5 দিনের মধ্যে অভিযোগ জানালে গ্রাহকদের বিশেষ ক্ষতিপূরণ দেওয়ার নিয়মটি আরও কঠোরভাবে পালন করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তথ্য ও আয়ের অসামঞ্জস্য থাকলে গ্রাহকদের আইনি নোটিশের সম্মুখীন হতে পারে। কলকাতায় ফিরে দেখা হবে, এটাই শেষ কথা। রাহুলের শেষকৃত্যে কেন যাননি ভাস্কর? সমুদ্রে ডুবে অকালেই মারা গিয়েছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। গতকাল হয়েছে কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য। রবিবার ভোলে বাবা পারকারিকা শুটিংয়ে গিয়ে সমুদ্রে তলিয়ে যান তিনি। তার মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন রয়েছে। কেউ বলছেন অভিনেতা বোটে চেপে ঘুরতে গিয়ে মাঝ সমুদ্রে পড়ে গিয়েছেন, আবার কেউ বলছেন রবিবার শুটিং শেষে সহ অভিনেত্রী শ্বেতা মিশ্রের সঙ্গে সমুদ্রে ঘুরতে গিয়েছিলেন অভিনেতা। তারা নাচের দৃশ্যে শুটিং করছিলেন, তখনই পা পিছলে পড়ে যান অভিনেত্রী, আর তাকে বাঁচাতে গিয়ে সমুদ্রের ঢেউয়ে ভেসে যান রাহুল। আবার কেউ বলছেন সমুদ্রে ঘুরতে গিয়ে শ্বেতাকে রেখেই তিনি সমুদ্রের গভীরে চলে গিয়েছিলেন। বড় ঢেউ আসায় তিনি নিজেকে সামলাতে পারেননি, ডুবে যান। ওখান থেকে যখন ফিরছেন তখন রাহুল তাকে বলেছিল কলকাতায় ফিরে দেখা হবে। সেই কথাটা এখনও অভিনেতার কানে বাজছে। রাহুলের আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে অনেক ধরনের প্রশ্ন উঠছে। শুটিংয়ের নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। আজ তদন্তে নেমে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। 10 থেকে 12 জনকে জেরা করেছে। জিজ্ঞাসাবাদের তালিকায় রয়েছেন শুটিং চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা। এদিকে রাহুলের মৃত্যুতে ক্ষতিপূরণ হিসাবে প্রোডাকশন হাউসকে 1 কোটি টাকা দেওয়ার দাবি করেছে ভারতের সিনে সংগঠন। সোনার দামে ফের আগুন। মঙ্গলবার 1 লাফে কত বাড়ল 2224 ক্যারেট, মাথায় হাত মধ্যবিত্তের। দেশের অন্যান্য শহরগুলিতে দামের গ্রাফ ঊর্ধ্বমুখী। অন্যদিকে জয়পুর ও পাটনাতেও দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তবে আশ্চর্যজনকভাবে ব্যতিক্রমী চিত্র দেখা গেছে চেন্নাইতে। বাজার বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং অর্থবর্ষের শেষ দিনে লগ্নিকারীদের বিশেষ ঝোঁকের কারণে এই মূল্য বৃদ্ধি। বিয়ের মরশুমের আগে সোনার এই চড়া দাম মধ্যবিত্তের চিন্তা অনেকটাই বাড়িয়ে দিল। আপনি যদি আজ গয়না কেনার কথা ভেবে থাকেন, তবে মনে রাখবেন এর সাথে অতিরিক্ত জিএসটি এবং মেকিং চার্জও যুক্ত।
রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা ও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস। বর্তমান নিউজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বাঁকুড়া, হুগলি ও পূর্ব বর্ধমানে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া এবং 24 পরগনায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। বিকেলের পর থেকে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগপূর্ণ পরিস্থিতির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। মালদহ সহ পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঝোড়ো হওয়ার দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে বুধবার থেকে ঝড় বৃষ্টির দাপট কমতে শুরু করবে এবং ধীরে ধীরে পারদ চড়বে। সপ্তাহের শেষে কলকাতার তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে তা 40 ডিগ্রি ছুঁতে পারে। এপ্রিলের শুরুতেই তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া রাজ্যবাসীকে ভোগাতে পারে বলে আবহাওয়াবিদদের ধারণা।